স্ট্রেসড আউট? আরে অস্থির, কাল তাহলে তোমাদের অফিস ছুটি। বস আপনি তো অস্থির। ভাই গিটার সোলোটা অস্থির। এখানে সবাই কেন এত অস্থির ম্যান? জ্যামটাও অস্থির, গেমটাও অস্থির, 8960 গান চলে অস্থির, ফুটটাও অস্থির, হ্যাশট্যাগ অস্থির, তুমি আমি অস্থির। আপু আপনার হাসিটা অস্থির। অস্থির তো হবেই, কারণ নিশা থাকছে প্রতি শনি থেকে বৃহস্পতি দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত অস্থির at 89.6 FM নিয়ে। Only on 89.6 FM. To all of you, 3:15 is the time, and yes, 8th of February 2020. Nisha achi osthe on the Jagaraga station ever, and that is 89.6 FM. So yes, এই মুহূর্তে আমি একা নই। অলরেডি আমি ফেসবুকে আই পোস্টেড আ ফটো। সো বুঝতেই পারছেন আমার সাথে এখন অনেক গুণের অধিকারী একজন আছেন। মানে আমি তার সাথে যতবার কথা বলেছি এক একটা এডজেক্টিভ বা এক একটা বিশেষণ তার নামের আগে বসেছে। তো আমি এখন কনফিউজড তাকে কোন নামে ডাকবো বা কিভাবে আপনাকে পরিচয় করিয়ে দিব। সো হ্যালো ভাইয়া, ইয়াস সৈয়দ রুম্মান ভাইয়া। হাই, হ্যালো, কি খবর, কেমন আছেন? এই তো খুব ভালো আছি, অস্থির আছি। অস্থির, ইয়াস ডেফিনেটলি, বিকজ আমার শোটা তো অস্থির। সো যারা আসে আসলে একদম অস্থির হয়ে যায়, আমার বলতে হয় না, পোকও করতে হয় না। তো ভাইয়া আপনি পোয়েট জি, এবং আপনি ব্যারিস্টার, জি, প্র্যাকটিস করছেন ইউকে তে। জি জি, দ্যাটস রাইট। ইয়াস, আরো অনেক কিছু আপনি আছেন, জাস্ট সবকিছু মিলে আপনি একটু বলেন আপনি আর কি কোন জায়গায় কাজ করছেন? আমি আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি একজন মানুষ এবং আমি কাজ করছি। আই ওয়াজ এ ফর্মার স্টুডেন্ট লিডার ইন দ্য ইউকে, ন্যাশনাল স্টুডেন্ট লিডার, এবং আমি ইউকে পলিটিক্সে আমি আছি। আমি লেখালেখি করি, আমি একজন মিউজিক ক্রিটিক্স, এবং আমার মনে হয় যে এটা দিস উইল গো উইথ দিস শো। ওকে, সো ইয়াস, একদমই পারফেক্টলি যাবে। স্টুডেন্ট লিডার অফ ইউকে, তো ব্যাপারটা অনেক বেশি অ্যামেজিং, বিকজ হচ্ছে একজন বাংলাদেশের একজন স্টুডেন্ট গিয়ে সেখানকার লিডিং পজিশনে বা লিডারশিপে থাকাটা আসলে খুব অ্যামেজিং, অ্যাট্রাকটিভ। তো ভাইয়া আপনার শুরুটা যদি বলি, আপনি প্রথমে কি দিয়ে শুরু হয়েছিল আপনার এই লাইফটাই, ক্যারিয়ারটা? আমি আসলে ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে আমাদের কিছু কিছু বাঙালি ভাইরা স্টুডেন্টস অ্যাক্টিভিটিসে আছে। তারপরে আই ওয়াজ ইন্টারেস্টেড, আমি তখন আমাদের মেইন স্ট্রিম স্টুডেন্টস ইউনিয়নে আমি ওদের সাথে কাজ করা শুরু করলাম ভলান্টারিলি। অ্যান্ড দেন আমার স্টাডি শেষ পর্যায়ে আমি গিয়ে আমি স্টুডেন্ট ইউনিয়নের ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট হলাম। অ্যান্ড দেন সেকেন্ড টার্ম আমি অলসো আই ওয়াজ ইলেক্টেড, and I became the student governor, means university governor. I was the boss of the vice chancellor. Okay. Oh my God. Austin. And then I became the national student leader. I led a campaign nationwide being a Bangladeshi student. Okay. So yes, মানে অনেক কাজে ওখানে নিয়োজিত ছিলেন, অনেক রেসপন্সিবিলিটিস ছিল। সো একজন বাংলাদেশি হিসেবে আমি বলবো যে বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া বা বাইরে এডুকেশন করতে যাওয়ার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জেস আমরা ফেস করি, অনেক বাধা বিপত্তি থাকে। সো আপনার শুরুটা বা আপনার সেই সময়টাতে কোনো চ্যালেঞ্জেস আসে নাই? অবশ্যই চ্যালেঞ্জেস ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জেস ছিল যে আমি তখন ওইখানে একা ছিলাম। একাকিত্বটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কিন্তু এই একাকিত্বটাকে আমি কত বছর আগে গিয়েছিলাম? আমি গিয়েছিলাম 2007 এর বিগিনিং এ। 7, ও মাই গড, অনেক দিন হয়ে গেছে। এখন আমি ওইখানে সেটেল, বাট আমি একা ছিলাম। একাকিত্বটাকে একসময় আমি চেরিশ করা শুরু করলাম, এন্ড আই স্টার্টেড এনজয়িং মাই লোনলিনেস, এবং ওইটা লোনলি থাকার কারণে আমার ক্রিয়েটিভিটি আরো বেশি কাজ করেছে। এন্ড দেন আমার পোয়েট্রিটা, আই কুড কন্টিনিউ মাই পোয়েট্রি। এন্ড আমি কবিতা লিখি, আপনাকে বলছিলাম যে আমি কবিতা লিখি ছোটবেলা থেকে, একেবারে আপনার ক্লাস 5 থেকে মনে হয় 5-6 এরকম হবে। এবং আমি বিশ্বাস করি আমি কবিতা লিখি, কিন্তু আমার একটা কবিতা আমি লিখতে পারিনি। বলছিলাম যে আমার কাছে মনে হয় আমার কবিতা আমার উপরে নাজিল হয়। জি, আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে মানে কি, এটার মানে কি। আমার মতো একটা এরকম মানুষকে যদি এরকম কথাবার্তা বলা হয়। সো আপনি এখন পর্যন্ত একটা কবিতা লিখেন নাই? আমি একটাও লিখিনি, আমার উপর আসলে নাজিল হয়। আমি শুধু ওই কাগজে কলমে কিংবা মোবাইলে আমি ওইটা টাইপ করি আর কি, কিন্তু আমার উপরে নাজিল হয়, উপর থেকে আসে। আচ্ছা, মানে টাইপ করেন, তারপর এগুলো কি পাবলিশ করেন না এখন? হ্যাঁ, পাবলিশ হয়েছে, আমার 3টি কবিতার বই পাবলিশ হয়েছে এই বছর। এইবারের বইমেলা আসলে হয়নি, কারণ আমি সদ্য বিবাহিত। আচ্ছা, তো কংগ্রাচুলেশন। হ্যাঁ, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ, 8 ফেব্রুয়ারি। সো গতকাল
7th of February ছিল জি। রোজ ডে, তো Rose- ভাবিকে রোজ দিয়েছেন? রোজ দেইনি, বাট বইমেলা দিয়েছিলাম, বইমেলা নিয়ে গিয়েছিলাম। ওয়াও। আচ্ছা, আজকে কি নতুন করে আরেকটা প্রপোজ করেছেন? আজকে গিয়ে কিছু বলবো হয়তো। তো ইয়াস, মানে আমার খুব দুঃখ, আজকে আমি বলছিলাম অসের সাথে এসে যে গতকালকে একটা রোজ পাই নাই, আজকে এখন পর্যন্ত প্রপোজ পাই নাই। সো আই এম স্টিল ওয়েটিং এন্ড হোপিং যে ইনশাআল্লাহ রেস্ট অফ দ্য ডে বা টাইমে কিছু একটা হয়ে যাবে। হয়ে তো যাবে, হয়ে ভাইয়া, যাবে। আমার মতো যারা আছেন তাদের জন্য কি আপনি একটা কবিতা বা কোনো কিছু বলতে পারেন, একটা সান্ত্বনা সূচক বাক্য হিসেবে? কি বলবো, দুঃখ করো না নারী। এই যে এই লাইনটার মধ্যেও কিন্তু অনেক বেশি অস্থির পিঞ্চ ছিল, মানে একটা পিঞ্চ না, অস্থির। পিঞ্চ না, দুঃখ করো না, হয়ে যাবে। সো ইয়েস, আপনার কি অবস্থা বস? যারা আমাদেরকে শুনছেন, চাইলে আপনিও আমাদের এই কনভারসেশনে জয়েনিং করতে পারেন, জানাতে পারেন আজকে আপনার এই প্রপোজ ডেটা কেমন যাচ্ছে, বা ভাইয়াকে যদি কোনো কোয়েশ্চেন করতে চান, বিকজ অ্যাট দ্য সেম টাইম কিন্তু তিনি একজন লিগ্যাল অ্যাডভাইজার। সো ভাইয়া, আপনার মানে আপনার কাজের জনরাটা কি, মানে আপনি কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করেছেন ইউকেতে লিগ্যালি? লিগালি আমি ওইখানে আমি সিভিল ক্রিমিনাল প্র্যাকটিস করছি, আমি সাংঘাতিক বিষয়। ইমিগ্রেশন ল নিয়ে কাজ করছি, ফ্যামিলি মানে ডিভোর্স ম্যাটার, যদিও আজকে রোজ ডে, আমি ডিভোর্স ম্যাটার নিয়ে বলা মনে হয় ঠিক হবে না, না, এটা পার্ট লাইফ, এটা part of the life. এবং আমি এখানে সবচেয়ে অ্যামেজিং জিনিস হচ্ছে, আমি বিকজ আই ওয়াজ এ স্টুডেন্ট লিডার, আমি এডুকেশন ল নিয়ে ওইখানে কাজ করি, এবং ইকোতে ভেরি ফিউ লয়ার্স দে অ্যাকচুয়ালি ওয়ার্ক অন দিস এরিয়া অফ ল, এবং আমার যেহেতু এক্সপার্টিস আছে 8 years লাইক ইউনিভার্সিটিস পলিসি মেকিং ইস্যুস ওর স্টুডেন্টস ডিসপিউটস এগেন্স্ট দ্য ইউনিভার্সিটিস, তো ওইগুলো নিয়ে আমি আসলে কাজ করি, এবং আমি খুব এনজয় করি যখন আমি স্টুডেন্টদের নিয়ে কাজ করি, কারণ আই ওয়াজ এ স্টুডেন্ট বিফোর। ওকে, সো আপনি বেসিক্যালি স্টুডেন্টস রাইট নিয়েও সেখানে আপনি অনেক জি, বেশি একটা জি। বড় ভূমিকা পালন করছেন। সো ভাই, অ্যাজ আ স্টুডেন্ট আপনি সেখানে গিয়েছিলেন 2007 আপনি কি পড়াশোনার জন্য জি, গিয়েছিলেন? পড়াশোনার জন্যই গিয়েছিলাম। আচ্ছা, সো তারপর থেকে শুরু, এবং তারপর থেকে আপনার মাঝখানে একটা লিডিং প্রফেশন চলে এসেছে। তো সবকিছু মিলে আপনার 2007 আপনি কেন ডিসিশন নিলেন যে আপনি বাংলাদেশে পড়াশোনাটা কন্টিনিউ করবেন না, আপনি অ্যাব্রডে গিয়ে আপনি পড়াশোনাটা করতে চান, এটা কেন? এটা ছিল আসলে I wanted to be a barrister. Okay. So that's why if you want to be a barrister, either you have to go to the UK, Australia, New Zealand. তো আমার কাছে মনে হয়েছে যে না, আমি ব্যারিস্টার এটা করব আমি ইউকে থেকেই, এবং I wanted to be part of the Lincoln's Inn. Okay. So that's why আমি আসলে আমার আন্ডারগ্রেডটা করলাম লন্ডন থেকে, ইউকে থেকে, লন্ডনের একটা ইউনিভার্সিটি থেকে, এবং দেন আমি বার্ট ল করলাম। আচ্ছা, আপনার কথাবার্তা শুনছি যত, আমার কাছে মনে হচ্ছে কিন্তু আপনি অনেক দিন আগেই বাইরে চলে গিয়েছিলেন, আর আপনার কাছে বা আপনার কথায় বা আপনার কবিতার লেখা সবকিছুতে মনে হচ্ছে আপনার মাঝখানে কিন্তু বাঙালি যে বিষয়টা বা বাঙালিয়ানা, সেটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল ভাবে দেখা যাচ্ছে। জি। তো ভাবে কি এখানকার না ওখানকার? ভাবি এখানকারই, আচ্ছা। ভাবি এখানকারই। ভাবে কি পেয়েছেন ওখানে? না, ওখানেই পেয়েছি, ওখানেই পড়ালেখা করছিল। শি ইজ অলসো এ ব্যারিস্টার, Wow. সো গোয়িং টু বি ব্যারিস্টার, সো একই প্রফেশনের। ওকে, সো আপনি যখন প্রথম ডিসিশন নিলেন যে আপনি বাইরে যাবেন, বাইরে গিয়ে আপনার কন্টিনিউ করবেন পড়াশোনাটা, তো তখন আপনার বাসা থেকে সাপোর্ট, বা তখন আপনার কি মনে হয়েছিল যে কোনো প্রবলেম, অবস্ট্যাকল, কোনো কিছু কি আপনি ফেস করতে হয়েছে? আমার ফ্যামিলি থেকে আসলে আমি কখনোই কোনো কিছুতে অবস্টাকলস ফেস করিনি। আমার ফ্যামিলি থেকে অলওয়েজ আমার সাপোর্ট ছিল, ইভেন আমার কবিতার ক্ষেত্রেও। আমার এখনো আমার বোন কিংবা আমার মা বলেন যে তুমি লেখালেখি করছো কিনা, এখনো তারা এক্সপেক্ট করেন যে আমার একটা বই বের হবে। আমি কেন এত বছর ধরে 2014 আমার লাস্ট বই বেরিয়েছিল, কেন আমি এরপরে আর করছি না, কেন আমার উপন্যাসটা ঝুলে আছে, কেন আমি ওইটা পাবলিশ করছি না। আর পড়ালেখার ক্ষেত্রে অলওয়েজ আমি সাপোর্ট পেয়েছি। ইউকেতে যাওয়ার পর আসলে সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলি থেকে, ইমোশনালি বলেন, ফাইন্যান্সিয়ালি বলেন, সব দিক থেকে আমি সাপোর্ট পেয়েছি। তারপর আই ওয়ান্টেড টু লিড মাই ওন লাইফ। আমি চেয়েছি আমি নিজে অনেক কিছু করতে, একটা চ্যালেঞ্জিং লাইফ আমি লিড করেছি, এবং দ্যাট ওয়াজ অ্যামেজিং। ওই কারণে মনে হয় যে লাইফে আসলে একটা ভালো মানুষ হওয়ার একটা তাড়া আমার মধ্যে ছিল। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় যে ভালো এডুকেশনই আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে? না, এডুকেশনটা হচ্ছে, আমি আসলে ইনস্টিটিউশনাল এডুকেশনে কখনোই বিশ্বাসী না, যদিও আমি একটা ডিগ্রি নিয়েছি। এটা হয়তো বললে অনেকে বলতে পারে যে না, আমি এখন ব্যারিস্টার দেখে আমি কথা বলছি, বাট আমি আসলে সার্টিফিকেট যে এডুকেশন, ওইটাকে আমি বিলিভ করি না। আমার কাছে মনে হয় যে আমার আশেপাশে যে পরিবেশ আছে, পরিবেশ থেকে যে শিক্ষা, সেটা আমি নিব। এবং আমি ইউকেতে, আমাকে যদি বলেন যে আমি কি শিক্ষাটা নিয়েছি, ইউকে আমাকে দিয়েছে to help me to develop my tolerance level. ওকে, টলারেন্স লেভেল, এটা খুব ভালো ছিল।
আমি আম এ ভেরি টলারেন্ট পারসন Wow. এবং ইউকে তে এটা আমি ডেভেলপ করেছি আচ্ছা। আমার কাছে মনে হয় এটাই আমার বেস্ট একটা এডুকেশন ছিল এবং আমার এজ এ স্টুডেন্ট আমি আসলে এজ এ ন্যাশনাল স্টুডেন্ট লিডার আমি আমার ন্যাশনালি ক্যাম্পেইন ছিল যে এনহ্যান্সিং স্টুডেন্টস এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স এনহ্যান্স করা তো আমি ন্যাশন ওয়াইড আমি স্টুডেন্টদেরকে বলতাম যে ইউনিভার্সিটি স্টাডি হচ্ছে হাফ ফ্রম দ্য টেক্সট বুক ও লেকচার এবং হাফ হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ ইউনিভার্সিটিতে বিভিন্ন অ্যাক্টিভিটিসে ইনভলভ হওয়া ক্লাসরুমে বসে লেকচার নেওয়া এবং টিচারদের সাথে ইন্টারাকশন করা এবং অন্য স্টুডেন্টদের সাথে মিক্স হওয়া কারণ ইউকে লন্ডনে আমি পড়েছি লন্ডন একটা কসমোপলিটন সিটি তো একটা লন্ডনে একটা সিটিতে থেকে আমি পৃথিবীর আরো অনেক দেশের আমার ফ্রেন্ডস হয়েছে আই কেম টু নো ডিফারেন্ট কালচারস সো এইটাই হচ্ছে পড়ালেখার আসলে মেইন বিষয় কারণ এখন আপনি ইউকে বাংলাদেশে বসেও কিন্তু অক্সফোর্ড হার্ভার্ডের এডুকেশন আপনি নিতে পারেন বাট ডিফারেন্স বিটুইন গোয়িং টু এ কান্ট্রি অ্যান্ড অ্যাটেইনিং অ্যান এডুকেশন ইজ গেটিং দ্য স্টুডেন্ট এক্সপিরিয়েন্স তো আমার কাছে এটা অনেক বড় একটা বিষয় তো ইয়াস দারুণ কিছু কথা বলছিলেন এবং আমার কাছে ভালো লাগছে যে টলারেন্স লেভেলটা আসলে আমার মনে হয় এটা অ্যাচিভ করা বা এটা অ্যাকোয়ার করাটা খুব বড় একটা বিষয় সো আমাকে কি এখন টলারেট করতে পারছেন তো আমি টলারেট করতে পারছি অস্থির ভাবে পুরাই অস্থির তো ভাইয়া আমরা একটা গানের ব্রেকে যাব তো ব্রেক থেকে এসে আমরা আপনার অন্য একটা বিশেষণ নিয়ে কথা বলবো ঠিক আছে আপনার কবিতা নিয়ে আমরা কথা বলবো যে কবে থেকে আপনি কবিতা লেখা শুরু করলেন বা কিভাবে ইন্সপায়ার্ড হলেন সবকিছু মিলে আমরা কথা বলবো বাট কোন গানটা এখন আমি প্লে করতে পারি আপনি আমাকে বলেন 52 তৌফিকের রাজত্ব Okay, so Tawfiq আপনার best buddy. Best buddy, we studied in the UK. Same course, same study. We worked together, we fought together. আচ্ছা তো আপনার তো তৌফিক ভাইকে আজকে নিয়ে আসা উচিত ছিল আমার মনে হয় He is busy out of Dhaka. আচ্ছা ওকে নো প্রবলেম আর একদিন না হয় আপনারা দুজন এসে আমার সাথে আড্ডা দিবেন অবশ্যই ঠিক আছে সো ইয়াস চলে আছে দাওয়ার একটা গানে 52 ওদের ফিচার তৌফিকের গানটা শুনতে চাইলে আপনি আমাদের সাথে এই অস্থির আড্ডা জয়েন করতে পারেন facebook.com/radio9.6 is my Facebook address চাইলে আপনি আমাকে টেক্সট করতে পারেন আমাদেরকে টেক্সট করতে পারেন মাই আরজেস পেজে আপনার নাম লোকেশন আপনার কথাবার্তা পাঠিয়ে দিতে হবে 8960 এই নাম্বারটাই GB user 28960 is my number for you guys ভাই গান গাইতে পারেন আমি গান গাইতে পারি না বা ট্রাই করতে পারি ইয়েস আমরা তাহলে একটা ট্রাই অ্যাটেম্প্ট করব আজকে সো এনজয় নিজ ভাষার মৌলিকত্ব অক্ষুণ্ণ রাখতে পেরেছি আমরা পৌঁছে দিচ্ছি আমাদের কথা বিশ্ব দরবারে ওই দেখো পোড়া কয়লা ঠিক রে মানুষ দেখো কেন অভিশাপ তোমার স্বদেশ পতাকা ওই দেখো পোড়া কয়লা ঠিক রে মানুষ দেখো কেন অভিশাপ তোমার স্বদেশ পতাকা সেরা মনুষ্যত্ব বাবা অনুভূতি করেছে আপত্তি নিষ্পাপে দেহে সেরা মনুষ্যত্ব বাবা অনুভূতি করেছে আপত্তি নিষ্পাপে দেহে খোঁজা চোখ বোঝা কত বোঝা বোবা চেতনা খোঁজা চোখ বোঝা কত বোঝা বোবা চেতনা মায়ের ভাষায় কথা বলি বাংলায় বাঁচে স্বপ্ন বাংলায় গাই বাংলায় লিখি বাংলায় কাটে লগ্ন পাকিস্তানের মতিভ্রম উর্দু হবে রাষ্ট্রভাষা গুলি চলল অবিরাম শত লাশ রক্ত তাজা পায়ের নখে পবিত্র বীজ সাত একে এলো স্বাধীনতা ভাষার জন্য করেছে যুদ্ধ বাঙালি শুধু সত্য কথা শুনি বাংলা বোমা হামলা রহল রথ আমার করেছে গিয়েছে বলেছে খেয়েছে সিরিয়াসলি ছিলাম পন্দা ভাষা হচ্ছিল রেনিং অন দা রাস্তা ও লিসেন না হাউ ফার হয়েছে কাজটা বাঙালির অর্জন গর্জনে বিশ্ব দরবারে মাতৃভাষা বাড়ছে কর্য প্রজন্মে ন্যস্ত সঠিক ভাবে বাংলা বলা রবে তালালয় সবাই হিমালয় কিবা আসে যায় খেপা বাংলায় গড়ে ভিত্তি বৃত্তি করিয়া বৃত্তি এই বাংলায়
চোখ বোঝা কত বোঝা বোবা চেতনা খোঁজা চোখ বোঝা কত বোঝা বোবা চেতনা Our message is bilingual because we want to be understood globally. We're not here to divide, we're here to unite. We're here to raise the social consciousness for a deeper understanding of our existence. Division of the land based on religion, race and language. Urdu mandate for Bengali, something they just couldn't hang with. Uni students came with prudence. 1952 it's history that is proven. Bengali language movement paid the cost for the cause, paid the cost with the lives, paved the way for international mother language day and rise. 60 years after this language a disaster, mother tongue enslaved with the seeds of the master. English is a global dude, yep, that's something that I get. Bengali spoken like a fool, that's just something I regret. Blatant disrespect, we stating what we dread. No hating, just making a point, they're raping the voice of the martyrs. And let it go, set it up proper, balance in the culture. Globalist vultures got the third world in the name of nurture. Assimilate, then decimate, traditions they just desecrate. While we play modern day slaves that are well behaved. তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে heart goes sha la 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 la, sha la la in the morning. लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है. এরকম সুর যখন বেজে ওঠে তখন পুরনো স্মৃতিগুলো আবার যেন জেগে ওঠে। প্রাণ সস গোল্ডেন আওয়ার প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পুরনো দিনের বিখ্যাত সব গান আর গানের পেছনের গল্পগুলো শুনতে হলে সন্ধ্যা 7:15 থেকে রাত 8:15 পর্যন্ত কান পাতুন শুধুমাত্র এখানেই রেডিও টুডে 89.6 FM। প্রাণ সস গোল্ডেন আওয়ার। প্রাণ সস সসের বস। মা জানো আজ ভাইয়া স্কুলে ক্যারাটেতে সবাইকে হারিয়ে দিয়েছে। মাই রিয়েল চ্যাম্পিয়ন। কিন্তু চ্যাম্পিয়ন ফাইটারকে বাইরে থেকে আসা রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে এবং শরীরের ঘাম আর দুর্গন্ধের হাত থেকে বাঁচাতে দরকার চ্যাম্পিয়ন জাম্প ফাইটার, মানে যার অ্যাক্টিভ সিমডিও প্লাসের প্রোটেকশন আমাদের শরীরে লুকিয়ে থাকা জীবাণুর সঙ্গে ফাইট করে দিনভর। ফ্রেশ ফ্র্যাগ্রেন্স শরীরকে রাখে দুর্গন্ধমুক্ত। ব্যাকট্রল সোপ, রিয়েল ফ্যামিলি হেলথ প্রোটেক্টর। আমি তুমি সারা দিন বিস ক্লাব ড্রাই কেক চিলিং এ মুভিং এ রাত ভর চ্যাটিং এ সবার মুখে মুখে বিস ক্লাব ড্রাই কেক কোয়ালিটি আর টেস্টে সবার ভরসা একটাই, বিস ক্লাব ড্রাই কেক, মুখে মুখে তাই। দোস্ত কেমন হয়েছে ড্রেসটা? আরে অস্থির, কাল তাহলে তোমাদের অফিস ছুটি। বস আপনি তো অস্থির। ভাই গিটার সোলোটা অস্থির। এখানে সবাই কেন এত অস্থির ম্যান? জ্যামটাও অস্থির, গেমটাও অস্থির, 8960 গান চলে অস্থির, ফুডটাও অস্থির, হ্যাশট্যাগ অস্থির, তুমি আমি অস্থির। আপু আপনার হাসিটা অস্থির। অস্থির তো হবেই, কারণ নিশা থাকছে প্রতি শনি থেকে বৃহস্পতি দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত অস্থির at 89.6 FM নিয়ে। Only on 89.6 FM. Radio Today. অস্থির at 89.6 FM।
welcome back. 3:34 is the time, and yes, you were on the Chakanaka station, Air 89.6 FM. I have a special guest with me, so Ruman Bhaiya. Hello, Bhaiya, once again. হ্যালো অস্থির অস্থির সো ইয়েস আমরা এখন একটু জাস্ট ট্রাফিকের আপডেটটা নিয়ে নিব ভাইয়া বাংলাদেশে তো 2017 এর পরে এবার আসলেন সো ট্রাফিকটা কেমন ফেস করেন এইবারই আমি বেশি ট্রাফিকটা ফেস করেছি এরকম এক্সপেরিয়েন্স আসলে হয়নি এটা কি আসলে আমার জন্য একটা আমি বিয়ে যে নতুন করলাম এই কারণে কোনো গিফট কিনা বাংলাদেশ থেকে এটা চিন্তা করছি গিফট অর পানিশমেন্ট পানিশমেন্ট ওকে ভাই শুনেন আপনি টলারেন্স লেভেল দিয়ে এত পড়াশোনা করে এসেছেন বা এত কিছু করে এসেছেন আপনি যদি একটু টলারেন্ট পাওয়ার না থাকে তাহলে তো হবে না আই ডোন্ট মাইন্ড দ্য ট্রাফিক সো এটাই আপনি একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে সো ইয়াস এই মুহূর্তে ট্রাফিকের কথা যদি বলেই ফেললাম আমাদের হ্যান্ডসাম হাঙ্ক আশরাফ ইজ ওভার দেয়ার জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা কি স্পিড ঢাকা চাকায় স্পিড ঢাকা চাকা অস্থির নিশা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি স্পিড ঢাকার চাকা যদি এই মুহূর্তে আপনার গন্তব্য হয়ে থাকে বিজয় সরণির দিকটায় বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট তেজগাঁও লিংক রোড ফার্ম গেট সংস্কৃত এভিনিউ সবগুলো সিগন্যালে বড় ধরনের জ্যাম রয়েছে যারা আছেন শ্যামলীর দিকটায় কল্যাণপুর থেকে শিশুমেলা পর্যন্ত আসাদগেট থেকে শ্যামলী দুটি সড়কে অতিরিক্ত চলমান গাড়ির প্রেশার রয়েছে যেটা মাঝে মাঝে যে হালকা জ্যামের রূপ ধারণ করছে যারা চলে গেছেন শাহবাগের দিকটায় শাহবাগ থেকে বাংলা মোটর শিশু পার্ক নিউ মার্কেট ঢাকা ইউনিভার্সিটি সবগুলো সিগন্যালে বড় ধরনের জ্যামের সৃষ্টি হয়ে গেছে এবং যারা চলে গেছে মহাখালীর দিকটা নেভি হেডকোয়ার্টার থেকে কাকলি হয়ে চানবাড়ি থেকে আমতলী পর্যন্ত প্রত্যেকটি সিগন্যালেই বড় ধরনের জ্যাম রয়েছে সো বন্ধুরা জানিয়ে দিলাম স্পিড ঢাকার চাকা চলন্ত অবস্থায় পাবলিক ট্রান্সপোর্টে ওঠানামা থেকে বিরত থাকবেন সেই সাথে মনে রাখবেন স্পিড মানে হেভি এনার্জি স্পিড ঢাকা চাকা থ্যাংক ইউ সো মাচ আশরাফ এন্ড ইয়েস স্পিড মানে হেভি এনার্জি কিরে আম পাড়তে আসছো আর আমারে ডাকো নাই ভাই স্পিড খায়া ঢিল মাইরেন না এর আগে তো বড়ই পার থেকে হেলিকপ্টারে লাগাইছেন আরে ওটা কিছু না আম পারবি তো এই দেখ ভাই আগেই বলছিলাম স্পিড খায়া ঢিল মাইরেন না কনফার্ম ট্রেনের জানালার কাজ ভাঙছেন স্পিড মানে হেভি সব ঘটনা স্পিড হেভি এনার্জি So yes, welcome back. Hello, Bhaiya, once again. হাই হাই অস্থির অস্থির ভাইয়া আপনি আমার কো-হোস্ট হয়ে যান আপনি না খুব মানে আপনি খুব অ্যাডাপশনটা খুব ভালো মতো করে নেন আমি দেখছি যে আমার চেয়ে উনি আমাকে অস্থির রিমাইন্ড করে দিচ্ছে ওকে সো ভাইয়া আপনি বলেন এই যে একটু আগে ট্রাফিকের কথা বলছিলেন যে বাংলাদেশের ট্রাফিকটা এবার আপনাকে অনেক কিছু প্যারা দিচ্ছে না প্যারা না আসলে ট্রাফিকটা আমি ফেস করছি বেশি বাট প্যারা পাচ্ছি না আই এম এনজয়িং ইট তাহলে ভাই থেকে যান থাকার জন্য তো আরো এক্সটেন্ড করলাম আসলে ভাই বলছিলেন আজকে আগামীকাল তার চলে যাবার কথা ছিল বাট তিনি আরো মানে কয়েকটা দিন এতদিন আসার পথে আর ভালোবাসা বেড়ে গেছে এবং আরো কয়েকটা দিন এক্সটেন্ড করে ফেলেছেন সো ভাই একটু আগে যেহেতু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলছি সো বাংলাদেশের আর কি কি জিনিস ওখানে বেশি মিস করেন খেলা দেখেন আমি খেলা আসলে তেমন দেখা হয় না বাট বাংলাদেশে খেলা হলে দেখি বাংলাদেশে যে জিনিসটা মিস করি আমি সেটি হচ্ছে টং দোকানে চা খাওয়া টিএসসি তে এইজন্য আপনি আজকে শোতে এসে বলছিলেন যে আমি টং দোকান থেকে চা খেয়ে তারপর আবার আসি ওই জিনিসটা খুব মিস করি এবং ফুচকা যে রাস্তার পাশে যে ফুচকা খাওয়া রিকশা চড়া ওই জিনিসগুলো খুব মিস করি ওগুলো তো এখানে পাওয়া যায় না ওইভাবে আচ্ছা তো ফুচকা না ভেলপুরি ফুচকা হ্যাঁ ফুচকা আমরা তো বাংলায় ফুচকাই বলি ভেলপুরি তো ওইটা তো আমাদের মনে হয় আমাদের নাম না নাকি ভেলপুরি আমাদের নাম না বাট এখন কিন্তু নাওয়াডেজ এটা খুব ট্রেন্ডি ভেলপুরি পুরির মধ্যে সব কিছু স্টাফ পুরে টুরে দিয়ে টক দিয়ে ভেলপুরি সো আর কি মিস করেন বাংলাদেশের খাবার যদি বলি বাংলাদেশের খাবার মিস করি আমি যেই খাবারটা খাই আমি প্রাউডলি বলি সেটা হচ্ছে যে শুটকি আমার খুব ভালো লাগে ভাই আপনার কোন শুটকি ভালো লাগে বলেন আমার চাপা শুটকি ভালো লাগে মনের মতো মানুষ পেয়েছি একটু দেরি হয়ে গেল না ও মাই গড একটু দেরি হয়ে গেল ভাই একটু না ভালোই দেরি হয়ে গেছে ভাইয়া সো চাপা শুটকি হ্যাঁ আমারও খুব পছন্দ চাপা শুটকি আর কি মিস করেন বলেন পোলাও খিচুড়ি ভাত না ভর্তা আমি ভর্তা মিস করি আমি খিচুড়ি মিস করি বাংলাদেশের খিচুড়ি আর খাবার ক্ষেত্রে আর কি
আমি বাংলাদেশের লাল শাক মিস করি, এখানে টাটকা মাছ মিস করি, আচ্ছা। যে আপনার ইলিশ মাছ বিশেষ করে চাঁদপুরের, জানি না চাঁদপুর সবাই আবার বরিশালেও আছে, আমার শ্বশুরবাড়ি আবার বরিশালের দিক থেকে, তারা আবার যদি আপসেট হয়ে যায় আমি শুধু চাঁদপুরের কথা বলছি। কয়েকটা দিন আগে দেখলাম যে খুলনাতে নাকি ইলিশের মাছের দাম অনেক কমে গেছে, তো ওখানে মানে ইউকেতে আপনার এরকম মাছ বলেন শাক বলেন এগুলোর দাম অনেক একটু বেশি থাকে, অনেক বেশি থাকে। ইয়েস, সো আমরা কিন্তু অনেক বড় বড় মাছ পাই। তাই? জি। এই মাছগুলো কিসের হয়? না, এইখানেরই মাছ, কিন্তু আমরা বড় সাইজের গুলো পাই, আপনারা হয়তো পান না, ওগুলো তো সব চলে যায় আমাদের জন্য। মানে বড় মাছগুলো সোজা খেতে। আচ্ছা ঠিক আছে, সো বাংলাদেশের খেলা নিয়ে যদি বলি, সো ক্রিকেট আর ফুটবল? ক্রিকেট, ডেফিনেটলি আই এম প্রাউড অফ আওয়ার ক্রিকেট, বাট আমি আসলে ওইরকম খেলা দেখা হয় না, সো ক্রিকেট নিয়ে কোনো প্রশ্ন করলে আমি হয়তো মাশরাফি সাকিব ছাড়া বেশি কিছু বলতে পারবো না। আকবর আলী কি চেনেন? না, আকবর আলীটা কে? আকবর আলী হচ্ছেন আন্ডার 19 আমাদের বাংলাদেশে এখন খেলছে। আন্ডার 19 এ বাংলাদেশের দারুণ সাফল্য, আপনাকে বলতে হবে সেমিফাইনালে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ভেরি গুড। আগামীকাল আমরা ফাইনালে চলে গিয়েছি, মানে আগামীকাল ফাইনাল খেলাটা হবে ভারতের বিপক্ষে। সরি, আমার উপরে কেউ রাগ করবেন না, কিন্তু আমি আসলে খেলা দেখা আসলে হয় না, বাট বাংলাদেশ যখন ভালো করে তখন আমার ভালো লাগে। ইয়াস, আপনি বাংলাদেশে যান, বাংলাদেশের প্রাণ সাকিব কি চেনেন, আমাদের ক্যাপ্টেন মাশরাফি কি চেনেন, অনেক অনেক অনেক। তারপর আমি বলবো যে ইয়াস, বাংলাদেশে আগামীকাল যে ফাইনাল খেলাটা হবে নিউজিল্যান্ডে ভারতের বিপক্ষে আন্ডার 19, আকবর আলী হচ্ছে সেটার ক্যাপ্টেন। সো ইয়াস, অনেক অনেক শুভকামনা। সো আপনি কিছু বলতে চান? আমি শুভকামনা জানাচ্ছি এবং আমি দেখবো, আমি দেখলে হয়তো জিতে যাবে। অস্থির অস্থির একজনকে পেয়ে গেলাম আমরা। সো 341 একটু আগে যাওয়ার আগে বলছিলাম যে ভাই এবার আপনার সাহিত্য মনা বা সাহিত্য পরিচয় নিয়ে কথা বলবো, সাহিত্যিক পরিচয় নিয়ে কথা বলবো। সো ইয়াস, আপনি 3টা কবিতার বই অ্যাজ পার আই নো প্রকাশিত হয়েছে। সো আপনি বলেন আপনার হঠাৎ করে এই কবিতা লেখায় কেন আপনার ইন্টারেস্টেড আসলো? আসলে আমি ছোটবেলা থেকেই আমার ভেতরে কি জানি কি অস্থিরতা একটা কাজ করছিল, এই যে আপনার অস্থির আর কি, তো অস্থিরতা কাজ করছিল, অস্থিরতা কাজ করতে করতে আমি লেখা শুরু করলাম। And that was back in আমি ব্যাক ইন ইয়ারটা মনে পড়ছে না, বাট আমি যখন ক্লাস 5-6 এ থাকি তখন থেকে আমি সিরিয়াসলি কিন্তু লিখছি। 5-6? ও মাই গড, 5-6 এ তো আমার মনে হয় সরল অঙ্কই আমি মিলাতে পারতাম না। আমার ক্ষেত্রে ওই জিনিসটা হয়েছে, আমি লিখতাম এবং আমার লেখা দেখে অনেকেই বিস্মিত হতো। তারপরে যখন 7 এর দিকে উঠলাম তখন আমি বাংলা কবিতার ছন্দ মাত্রা এগুলো সব শিখে ফেললাম। তারপর থেকে আমার লেখালেখি তুমুল ভাবে শুরু হলো এবং ক্লাস 10 এ থাকতে আমার প্রথম বই প্রকাশিত হলো, কবিতার বই। আমার মনে হয় এটা হয়তোবা অনেকই ইয়াং এজে, আপনি একদম মনে হয় ক্লাস 10 এ থাকতে একটা বই প্রকাশিত হয়ে গেছে, কারণ আমি এখন পর্যন্ত শুনি না। এবং বইটার নামটা কি শুনবেন? কি প্রেম নিয়ে না? প্রেম নিয়ে, প্রেম ছিল অবশ্যই, প্রেম ছাড়া তো হয় না, সবকিছুই প্রেমের মধ্যে। বইটার নাম ছিল অনেক লম্বা এবং এটা নিয়ে অনেক সাড়া পড়েছিল। টেক্কার তালে দুলি যখন আকাশে ডানাবত হিরণ্যমে বোরখা পরে। Oh my God! আমি সবসময় আমার লিসনার্স অলরেডি জানে যে আমি না সাহিত্যের কথা বা কবিতার কথা আমি খুব সরি, আমি এতটা হালকা একটা মানুষ, আমি নিতে পারি না, মানে বুঝতে পারি না। আপনি শুনছেন, তর্জমা বলেন। তর্জমাটা আসলে বলাটা ডিফিকাল্ট, কারণ কবিরা কখনো তর্জমা করে না, বাট এটা হলো যে যখন প্রিয়া যখন দূরে চলে যায় তখন আমি বিষণ্ণতায় ভুগি, এই টাইপের কিছু একটা বুঝে নিতে পারেন। ওকে, মানে প্রিয়া যখন, মানে আপনি প্রেমের চেয়ে তাহলে বিরহটাকে এনজয় করেন। আপনি কিন্তু কথা একটু আগে বলছিলেন যে একজন মানুষের মানে যারা হচ্ছে পোয়েট্রি করে বা পোয়েট যারা লেখালেখির কাজ করে, লিখেন যারা, তারা কিন্তু লোনলিনেসটাকে নাকি অনেক বেশি এনজয় করে। ইজ ইট? দ্যাটস রাইট। মানে আপনারা কি ইচ্ছা করে তাহলে নিজেদের লোনলি বানাই ফেলেন? মাঝে মধ্যে এটা করাও লাগে। রিয়েলি? মাঝে মধ্যে এইটাই আসলে মানে লিখতে সাহায্য করে, বিশেষ করে রাতের সময়টা। আচ্ছা, তার মানে কি ছ্যাঁকা খেলেই বা বিরহে গেলে মানুষ ভালো কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র বেরিয়ে আসে? অবশ্যই, ছ্যাঁকা খেলে কিন্তু ভালো কাজ হয়, বেশি বেশি ছ্যাঁকা খাওয়া উচিত। মানে আজকে এই প্রপোজ ডেতে আমি আজকে কত কিছু যে রিভিল করব থ্রু ভাইয়া। সো ইয়াস, সৈয়দ রুমান ভাইয়া আছেন, তিনি হচ্ছেন লিগ্যাল অ্যাডভাইজার অফ ইউকে, এন্ড এছাড়াও তার অনেকগুলো গুণাগুণ আছে। তিনি পোয়েট, তিনি তার অলরেডি 3টা কবিতার বই প্রকাশিত হয়ে গেছে। তিনি ইউকেতে স্টুডেন্ট লিডারশিপ নিয়ে কাজ করেন, এন্ড আর কি জানি ভাইয়া আপনি গানও করেন, ক্রিটিক, আপনি ভালো ধরনের গানের ক্রিটিক। আর আমি গান আসলে ওই হেরে গলায় গাওয়ার চেষ্টা করি, একেবারে একটা গানই পারি, ওইটা মোটামুটি আমার নিজের। কোন গানটা পারে? যে মানুষ আমি আমার কেন পাখির মতো মন, আমি আমার নিজে সুরে গাই। ওকে, ব্যাপার না, আমরা এই গানটাও শুনবো। বাট এখন বলেন আপনার কবিতা থেকে যদি আপনি আজকে যেহেতু প্রপোজ ডে, সো আমাদের জন্য স্পেসিফিকলি আমরা যারা একটু দুঃখী মানুষ বা যারা
লিসনার্স আছেন তাদের জন্য যদি কোনো একটা কবিতা আপনারা শোনাতে চান। আমি একটি কবিতা শোনাবো, অনেক দীর্ঘ কবিতা থেকে। আমি চুম্বক কিছু অংশ, মানে কিছু চুম্বক, হ্যাঁ, মানে মেইন কিছু অংশ পড়ে শোনাচ্ছি। এবং যাদের প্রিয়া আসলে কিংবা প্রেমিক দূরে সরে গেছেন, যারা বিয়ে করতে পারেননি, তাদের জন্য এই কবিতাটা আসলে খুব বেশি। আমার কিন্তু এক্সপেরিয়েন্স নাই, আমি কিন্তু মানুষের কথাই বলছি। মানে যা লিখেন বা আমরা ফেসবুকে মাঝে মাঝে অনেক কিছু স্ট্যাটাস শেয়ার করি, সবাই বলে ও তুমি তাহলে এটার মধ্যে দিয়ে গো থ্রু করছো। আমি কিন্তু গো থ্রু করি এটা না, এটা আমি সবার দুঃখের কথা আসলে লিখে যাই। সো ভাইয়া ইন্টার্নস করে নেই, সো এখন আপনি আপনার কবিতা বলতে পারেন। নাম হচ্ছে তুমি যখন নেই। তোমার আছে স্কুলে যাওয়া ছেলে, আমার আছে আকাশ ভরা তারা। যাচ্ছ তুমি তেল নুনে দিন ফেলে, আমার যে নেই বাড়ি ফেরার তাড়া। একলা আমার বাড়ি ফিরতে গিয়ে গুচিরাসের প্রতীক্ষাতে থাকি। তুমি এখন বাজার সদাই নিয়ে, দেখছো না চাঁদ সূর্য দিচ্ছে ফাঁকি। তোমার এখন সংসারে মন আছে, আমার এখন মনটা কোথাও নেই। সঙ্গোপনে অতীত ডাকো কাছে, আমার থাকা না থাকাটার মাঝে। তুমি এখন কেমন আছো ঠিক? তুমি থাকলে আকাশ হতো নদী, বেলা শেষের পথ হলে একে দিক, তোমার আমার হতো অমরাবতী। দিন পড়েছে ছন্ন ছাড়া শার্ট, তোমার শাড়ি আচ্ছাদিত মেঘে। আবার হৃদয়ে বাঁধলে ফেরি ঘাট, চোখ মোহনায় আসতো অধীর বেগে। এখন ঝড়াই বৃষ্টি চোখের নিচে, তোমার আঁচল সেঁতসেঁতে কি হয়? নিঃশ্বাসে যাই হারিয়ে যাওয়ার পিছে, প্রেমটা লেখা অসম্ভবেই রয়। ওয়াও ওয়াও, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সৈয়দ রুমান ভাইয়া। এই ভাইয়া ভালো ছিল, আপনার ভোকাল কিন্তু অনেক জোস, স্ট্রং, অনেক অস্থির। থ্যাংক ইউ। আমি রিসাইটও করি। হ্যাঁ, রিসাইট করেন, আমি এটাই জিজ্ঞেস করছিলাম, রিসাইট করেন তাহলে। সো আপনি তাহলে 2014 আপনার লাস্ট বই প্রকাশিত হয়েছে, আসমানি পরি। আসমানি পরি। তো এখন আর কি এটা নিয়ে প্ল্যানিং কি? এখন আমার এই বছর তো হলো না, আমার আগামী বছরে আমি কাজগুলো শেষ করব। আগামী বছরে তো মেইন একটি কবিতার বই আসছে, ওটি বেশ আমার বিলেতে কিংবা বাংলাদেশে অনেকেই আসলে কিছু কিছু কবিতা পড়েছে এবং একটু ডিফারেন্ট বাংলা কবিতার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ঘরানার কবিতা হবে। নাম হচ্ছে সৈয়দি বৈঠ। সৈয়দি বৈঠ মানে সৈয়দিটাকে বংশক্ষেত্র, এটা বংশ। এবং এটা নিয়ে আসলে অনেক এই কবিতার মধ্যে আমি নিজেও সৈয়দ, কিন্তু সৈয়দের এগেইনস্টে কিংবা ওই যে আশরাফ আতরা উঁচু নিচু শ্রেণী এগুলার এগেইনস্টে কিছু কথা আছে। সাম্যবাদ না, বাট এটা আমি আমার নিজের স্টাইলে করেছি। তো ওই বইটা আসবে এবং একটা উপন্যাস আমি রেডি করছি, এখনো নামটা আসলে করিনি, শেষ পর্যায়ে আছে। শেষ হয়ে গেলে নামটা। উপন্যাস আপনি লেখেন? হ্যাঁ জি, আমি উপন্যাসে একটা হাত দিয়েছি। আচ্ছা, নামটা কি? নাম এখনো আমি কনফার্ম করিনি। এটা কি সামাজিক, রোমান্টিক নাকি অ্যাকশন? এটা আসলে হবে, এটা ইন্টারেস্টিং হবে, মানুষের লাইফের এক্সপেরিয়েন্স। এটা একটু ডিফারেন্ট ঘরানার একটা উপন্যাস হবে। আমার মনে হয় যাই হবে অস্থির হবে। ইয়েস, একদম ডেফিনেটলি অস্থির হবে। সো ভাইয়া দারুণ ছিল কবিতাটা, এবং আপনার কবিতা শুনে আমার মনে হচ্ছে যে ভাবি কি আপনার কবিতা দেখে ফুটেছে কবিতা শুনে। ও আসলে সারপ্রাইজিংলি ও আসলে কবিতা পড়েও না, বোঝেও না, কিন্তু যে জিনিসটা ওর মধ্যে আছে যে ও কারো কাছ থেকে বোঝার চেষ্টা করে, কাউকে জিজ্ঞেস করে যে ও কি লিখেছে আমাকে একটু বলে দাও তো। আচ্ছা, মানে আপনি কি তাকে বুঝাই দেন না? সে নিজে থেকে অন্য কারো কাছে বোঝার চেষ্টা করে, এটা হচ্ছে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আসলে যে না সে কি করছে আমি জানবো। মানে ওই যে খেলা যখন আমাদের সাকিব বা আমাদের মাশরাফি খেলে, তখন ভাবিরা দেখে বসে গ্যালারিতে ইন্সপায়ার করে, মারো মারো ছক্কা মারো। সো এই কারণে কিন্তু অনেকেই মানে মোটিভেটেড হয়ে যায়। সো এটা আসলে এবং সে কিন্তু কখনোই যায়নি বই মেলায়, লাইফে ফার্স্ট টাইম গতকালকে গেল আপনার সাথে, আমার সাথে। মানে হাউ ওয়াজ হার এক্সপেরিয়েন্স, কেমন ছিল? মানে তার ভালো লেগেছে। আচ্ছা, তার খুব ভালো লেগেছে, জীবনে প্রথম গিয়েছে। মানে সে আসলে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছে, কিন্তু কখনো সে যায়নি বইমেলা কিংবা যাবে তার কল্পনাও ছিল না। যেগুলো তার কাছে মনে হচ্ছিল যে সামথিং নিউ শি ইজ ডুইং। তো কোন বই কিনে দিয়েছেন ভাবিকে? না, বই আসলে আমরা কেনার উদ্দেশ্যে যাইনি, আমি তাকে মেলাটা দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ এসেছেন। তো বাংলাদেশের বই মেলা দেখাবেন না, ফেব্রুয়ারি মাস চলছে। সো ইয়াস, যারা লিসনার্স আছেন হয়তোবা বই মেলায় আপনিও গিয়েছেন বা বাকি কতগুলো দিন আছে, ফেব্রুয়ারি পুরো মাসটাই আছে। সো বই মেলায় গিয়ে আসতেই পারেন। সো ভাইয়া, এরপর আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো বলেন?
আপনি বলেন আমি আপনার আর কোনো প্রতিভা বাকি আছে আর কোনো বিশেষণ বাকি আছে আমাকে বলেন আমি ওইখানে টিভি প্রেজেন্টার ও মাই গড হোস্টিং করেন জি 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 হ্যাঁ ভাত মেরে দিন না না ভাত মারবো না ওইখানে আছে এখানে না তো ইয়েস আমাদের আসলে একটু অস্থির হয়ে যাবে ও একদম একদম তো ইয়েস আমরা একটু পর আসবো সেগুলো নিয়ে আমরা আবার কথা বলবো লাস্টলি আমরা আসবো তো ইয়েস যারা আমাদের সাথে জয়েন করেছেন যদি কোনো কোয়ারিজ থেকে থাকে বা ভাইয়াকে কিছু বলতে চান জানাতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমি এটা ভাইয়ের সাথে ছবি পোস্ট করেছি তো সেখানে অনেকে আজকে মানে বাঙালি আমরা খুব ভালোবাসা প্রিয় আমরা ভালোবাসতে ভালোবাসি ভালোবাসার মাঝখানে ডুবে থাকতে ভালোবাসি সবাই ভালোবাসা নিয়ে কথা লিখছে যে ভাই আজকে নাকি প্রপোজ যে আপু নাকি আজকে প্রপোজ আমি তো প্রপোজই পেলাম না সবার মনে একটা দুঃখ তো যাই হোক আপনার সাথে কোনো কোয়ারিজ থেকে আপনি করতে পারেন facebook.com/radio2fm 9.6 is my address আর চাইলে টেক্সট করতে পারেন my address space আপনার নাম লোকেশন আপনার কথা বলতে পাঠিয়ে দিতে হবে 896 এই নাম্বারতে GP user 28960 is my number for you and the song is একটু আগে ভাই বলছিলেন যে আমি কি ঠিকঠাক আছি আমি বলছিলাম একদম ঠিক অস্থির relax and chill enjoy and chill しもの香りと君の根元で目覚めた afternoon 久しぶりに今日はアラームも sleeping lazy 疲れ切った体をお互いいたわり合ってさもう若くないねなんて笑って過ごそうほらご褒美に美味しいディナーを食べよう僕らほっといた髪も missing freezing 断れないくせにまた大丈夫って強がってさそれでもまだまだって足りないんだもんなねえとりあえずさシャワー浴びて乾杯しよう Free and easy 潮風に揺れ君とTalk to me on fire side 星の下夢を続けよう Let's fly Be the long way やっと来れたね一緒にここまで Spend time with me Free and easy at 89.6 FM বর্তমান সময়ে বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম নোভেল করোনা এটি এমন এক ধরনের ভাইরাস যা স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মধ্যে রোগ সৃষ্টি করে যদিও এখন পর্যন্ত এ ভাইরাসের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি তথাপি এ ভাইরাস থেকে নিরাপদ থাকতে কিছু করণীয় হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করলে কাজ শেষে নিজের হাতকে ভালোমতো ধুয়ে ফেলার পরামর্শ চিকিৎসকদের এছাড়া নিজের নাক মুখ হাত দিয়ে যতটা সম্ভব কম স্পর্শ করতে হবে এবং ঘরের বাইরে যাওয়ার সময়টি মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে জনসচেতনতায় রেডিও টুডে তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে heart goes sha la 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 la, sha la la in the morning.
सपना है सच है कहानी है পুরে যায় আমার কৈশোর স্মৃতির হারানো সেই সুর। এরকম সুর যখন বেজে ওঠে তখন পুরনো স্মৃতিগুলো আবার যেন জেগে ওঠে। প্রাণ সস গোল্ডেন আওয়ার প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পুরনো দিনের বিখ্যাত সব গান আর গানের পেছনের গল্পগুলো শুনতে হলে সন্ধ্যা 7:15 থেকে রাত 8:15 পর্যন্ত কান পাতুন শুধুমাত্র এখানেই রেডিও টুডে 89.6 FM। প্রাণ সস গোল্ডেন আওয়ার। সসের বস। Hello, welcoming to all of you. 3:54 is the time. So yes, we're on the Chaknaka station over 89.6 FM. So 3:55. So এই মুহূর্তে আরো একবার কাজ করব। কি কাজ করব? ট্রাফিকের খবরটা কি সেটা একটু জেনে দিব। হ্যান্ডসাম হাঙ্ক ইজ ওভার দেয়ার। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে ঢাকা শহরের ট্রাফিকের কি অবস্থা। স্পিড ঢাকা চাকা। স্পিড ঢাকা চাকা। এই নিশা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি স্পিড ঢাকার চাকা। যদি এই মুহূর্তে আপনার গন্তব্য হয়ে থাকে মহাখালীর দিকটায়, নেভি হেডকোয়ার্টার থেকে কাকুলি হয়ে চরমারি থেকে আমতলী পর্যন্ত প্রত্যেকটি সিগনালেই বড় ধরনের জ্যাম রয়েছে এবং যাদের গন্তব্য রয়েছে এই মুহূর্তে গুলশান 1-এর দিকটায়, গুলশান 2 থেকে গুলশান 1, নাবিস্কো থেকে গুলশান 1, মহাখালী থেকে গুলশান 1 এবং বাড্ডা লিংক রোড থেকে গুলশানের সবগুলো সড়কই সিগন্যাল জ্যাম রয়েছে। এবং যারা চলে গেছেন মতিঝিলের দিকটায়, মতিঝিলকে ঘিরে থাকা প্রত্যেকটি সিগন্যালে আপনাকে আপাতত বড় ধরনের জ্যাম ফেস করতে হচ্ছে। এবং যাদের গন্তব্য রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি 27-এর দিকটা, আসাদগেট সংঘ শুক্রবার থেকে ধানমন্ডি 27 তিনটি সড়কে ত্রিমুখী মাঝে এই ধরনের জ্যাম রয়েছে। সো বন্ধুরা জানিয়ে দিলাম স্পিড ঢাকার চাকা অকারণে হর্ন বাজানো থেকে বিরত থাকবেন, সেই সাথে মনে রাখবেন স্পিড মানে হ্যাপি এনার্জি। স্পিড ঢাকা চাকা। Thank you so much, Ashraf. And yes, speed মানে হ্যাপি এনার্জি। কিরে আম পাড়তে আসছো আর আমারে ডাকো নাই? ভাই স্পিড খায়া ঢিল মাইরেন না, এর আগে তো বড়ই পার থেকে হেলিকপ্টারে লাগাইছেন। আরে ওইটা কিছু না। আম পারবি তো? এই দেখ। ভাই আগেই বলছিলাম স্পিড খায়া ঢিল মাইরেন না, কনফার্ম ট্রেনের জানালার কাজ ভাঙছেন। স্পিড মানে হেব্বি সব ঘটনা। স্পিড হেব্বি এনার্জি। Welcoming to all of you, 3:56, and yes, I have a very special guest. তখন থেকে কথা বলছে অলরেডি আপনারা জেনে গেছেন। সৈয়দ রুম্মান ভাই আছেন এই মুহূর্তে। তিনি ইউকে লিগ্যাল অ্যাডভাইজার, পোয়েট, মিউজিক ক্রিটিক, তারপর হচ্ছে কি তিনি সেখানে হোস্টিং করছেন, অ্যাঙ্করিং করছেন, ও মাই গড অনেক কিছু। তারপর তার 3টা বই প্রকাশিত হয়েছে কবিতা নিয়ে। ভাই অলরেডি অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, সো ভাবছিলাম যে লাস্টলি আসবো, বাট না আরো একটা বার আসবো। আপনাকে এখন কয়েকটা প্রশ্ন করবো আমাদের লিসনার্সের কাছ থেকে, ঠিক আছে? Sure. Okay. অস্থির। So জিসান চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। তিনি বলছেন যে ভাইয়া আমার ড্রিম আমি ব্যারিস্টার হব। সো আমি এইবার এইচএসসি ক্যান্ডিডেট, একজন ব্যারিস্টার হওয়ার জন্য কি করতে হবে, এন্ড যদি টাকা কি পরিমাণ খরচ হবে বা কি পরিমাণ দরকার হবে একটু বলতেন। থ্যাংক ইউ জিশান ভাইয়া আপনার প্রশ্নের জন্য। ফার্স্টলি আপনি ভালো করে পরীক্ষা দিন। আপনি ব্যারিস্টার হওয়ার জন্য আপনার খুব ভালো গ্রেডস থাকা লাগবে। কারণ আপনি ইদার ইন্টারমিডিয়েট শেষ করে আপনি এখানে ইউকে অনেক ইউনিভার্সিটিজের কোর্স বাংলাদেশে কিছু প্রোভাইডার্স আছে তারা করায়, আপনি ওইগুলোতে করতে পারেন। অথবা আপনি ইউকেতে আপনি চলে যেতে পারেন। ইউকেতে গিয়ে আপনি কোনো ইউনিভার্সিটিতে আপনি ব্রিটিশ ডিগ্রি আপনি নিতে পারেন। তো আপনি ব্রিটিশ ডিগ্রি আপনি বাংলাদেশ থেকে নিতে পারেন, অথবা আপনি ইউকেতে গিয়েও নিতে পারেন। তারপরে আপনি বার্কলো আপনি করতে পারেন। তো এটার জন্য আসলে টাকা ডিপেন্ড করে। আপনি ওকে, আপনাদের কি একদম ডেস্টিনেশন হচ্ছে বার্কলো?
হ্যাঁ জি বারেট ল মানে ব্যারিস্টার বারেট ল। সো আচ্ছা ভাইয়া একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমি লতে যারা পড়েন তাদের কিন্তু ম্যাক্সিমামই সবাই বাইরে গিয়ে তাদের স্কলারশিপ বলেন, তাদের ডিগ্রি বলেন, সব কিছু নেওয়ার একটা তাদের একটা টেন্ডেন্সি থাকে। সো বাংলাদেশে কি এটার জন্য ভালো কোনো প্লেস বা ভালো কোনো সার্ভিস নাই যদি আমি একটু বলি? না, বাংলাদেশে অবশ্যই ভালো সার্ভিস আছে, বাট বাংলাদেশে যেমন ব্রিটিশ ডিগ্রিজগুলো এখানে করা যায়, বাংলাদেশে ল তো আপনি এখানেই করতে পারছেন, এখানে ন্যাশনাল এবং প্রাইভেট ইউনিভার্সিটিসগুলো আছে, আপনি করতে পারেন। বাট ইফ যদি কেউ ব্যারিস্টার হতে চায়, তো ব্যারিস্টার ডিগ্রিটা এটা আপনার অবশ্যই বাইরে থেকে নেওয়া লাগে, ইদার ইউকে অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই তিনটা কান্ট্রি একটা থেকে আপনার নেওয়া লাগে। তো ইউকে এর ডিগ্রিটাই হচ্ছে ভেরি ফেমাস। আর বাংলাদেশে ল প্র্যাকটিস করলে তো ইউ ডোন্ট নিড টু গো এনিওয়্যার। আর ব্যারিস্টার হওয়ার পরে কিন্তু বাংলাদেশে এসে প্র্যাকটিস করতে গেলে বাংলাদেশে কোর্টে আপনাকে এনরোল করতে হবে। আচ্ছা ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস। আর একটা কোয়েশ্চেন ভাইয়া নিয়ে নিয়ে এসএমএস প্যানেল থেকে হৃদয় বলছেন, তিনি আবার অন্য প্যাটার্ন একটা কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে ভাইয়া আমি 2টো উপন্যাস লিখেছি আর 200-রও বেশি পোয়েম লিখেছি, এগুলা পাবলিশ করবো কেমনে বুঝি না, একটু কিছু বলবেন? খুব সুন্দর, ভালো লাগার প্রশ্ন, কারণ ছোটবেলায় এই ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যেও ছিল, আমাদের মধ্যে ছিল যে এরকম কোনো প্রশ্ন আছে কিনা আপনার জন্য। জি, তো ছোটবেলায় দেখা গেছে যে আমার যখন ক্লাস 10-এ আসলে আমার বইটা বের হয়, তখন আমার এর আগে কিন্তু মনে হতো যে কেউ যদি আমাকে পাবলিশ করে দিত, কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে আমার লেখা ছাপা হতো, এবং তারা জানতো যে এটি মনে হয় অনেক বড় কেউ হবে। তারা ভাবতেও পারেনি ক্লাস 9-এর একটা ক্লাস 8-এর একটা ছেলের কবিতা তারা সাময়িকগুলোতে ছাপাচ্ছে। তো এটি হলো আপনার লেখা যদি ভালো হয় তাহলে আপনি পাঠাতে থাকুন, আপনি পাঠান, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন লিটল ম্যাগাজিন বের হয়, আপনি ওগুলোতে পাঠান, ভালো হলে তারা অবশ্যই ছাপাবে। আর লেখালেখির জন্য আপনার কাউকে ধরতে হবে না, যদি আপনার লেখা ভালো হয় তাহলে এমনি আপনার লেখা যে কেউ আপনার নিবে, বাট আপনি ওইটা কমিউনিকেট করার চেষ্টা করুন বিভিন্ন পত্রিকার সাথে, বিভিন্ন প্রকাশনীর সাথে, ভালো হলে অবশ্যই তারা ছাপাবে আপনার লেখা। ওয়াও ওয়াও। সো ইয়াস, এরকম প্রশ্ন আগে ভাইয়ার ছিল, এখন ভাইয়া বসে এরকম অ্যাডভাইস দিতে পারছেন। সো হৃদয় ভাই ফ্রম নটং, হ্যাঁ হৃদয় কুষ্টিয়া থেকে, হোপ ফর দ্য বেস্ট, ইনশাআল্লাহ একদিন আপনারও মনের আশা একদম খুব সুন্দরভাবে একদম পরিপূর্ণ হয়ে যাবে। তো ভাইয়া আপনার একটা রিকোয়েস্ট ছিল, তাহসান একটা গান শুনবেন, তো গানটা শুনে আসি আমরা, ঠিক আছে? গানটা শুনে আবার লাস্টলি আরো একটা বার আমরা আসবো, ঠিক আছে? তো কোন গানটা একটু বলেন? এটা নেই অ্যালবামের একটি গান, নাম হচ্ছে মুঠো। আপনি কি গাইবেন এটা? আমি গাইতে পারি না, তো আমি ওই একটা গান, ওইটা এক লাইন ট্রাই করে দেখতে পারি যদি বলেন। ওকে, সো লাস্টলি যদি ভাইয়ার সে অস্থির গানটা শুনতে চান, আপনাকে থাকতে হবে 89.6 FM এ। সো মিনওয়াইল যে গানটা আপনি শুনছেন তাহসানের মুঠো, এনজয়। তোমার মুঠোতে স্বর্গ বিলাস, আমার তালুটা রূপ, মুঠো মুঠো সব সঞ্চয়ী প্রাণ মুঠোতে আঁকড়ে দিই, মুঠো হারানোর স্বপ্ন যখন অন্যের মুঠোতে রঙিন, মুঠোতে রয় ক্ষমতার, মুঠোতে রয় আস্থা, মুঠোর বুকের পিঙ্কি দিয়ে আঁকড়ে ধরবার প্রবণতা, কিছু কিছু মুঠোতে কালো কালো অর্থ, কিছু কিছু মুঠোতে নেই কোনো অন্য, কিছু কিছু মুঠোতে শূন্য শূন্য সবই শূন্য, কিছু কিছু মুঠোতে কালো কালো অর্থ, কিছু কিছু মুঠোতে নেই কোনো অন্য, কিছু কিছু মুঠোতে শূন্য শূন্য সবই শূন্য, মুঠোতে নিভে, মুঠোতে পাপ পুণ্য, কিছু কিছু মুঠোতে কালো কালো অর্থ, কিছু কিছু মুঠোতে নেই কোনো অন্য, কিছু কিছু মুঠোতে শূন্য শূন্য সবই শূন্য, মুঠোতে দিবে, মুঠোতে পাপ পুণ্য, মুঠো পারে করতে সব জয়, মুঠো কেড়ে নেয় সকল বিজয়, মুঠোতে মুঠোতে আনানি, আবার মুঠোতে রয় বিস্ময়, মুঠো পারে সব করতে জয়, মুঠো কেড়ে নেয় বিজয়, মুঠোতে মুঠোতে হানাহানি, আবার মুঠোতেই রয় বিস্ময়, মুঠোতে যদি সুখ পেতাম, মুঠোতে থাকতো দুঃখ, তোমার
এই প্রাণ মুঠোতে আঁকড়ে দিই মুঠো হারানোর স্বপ্ন যখন অন্যের মুঠোতে রঙিন মুঠোতে রয় ক্ষমতা আর মুঠোতে রয় আস্থা মুঠোর বুকের পিনকি দিয়ে আঁকড়ে ধরবার প্রবণতা কিছু কিছু মুঠোতে কালো কালো অর্থ কিছু কিছু মুঠোতে নেই কোনো অন্য কিছু কিছু মুঠোতে শূন্য শূন্য সবই শূন্য মুঠোতে কিছু কিছু মুঠোতে কালো কালো অর্থ কিছু কিছু মুঠোতে নেই কোনো অন্য কিছু কিছু মুঠোতে শূন্য শূন্য সবই শূন্য মুঠোতে মুঠোতে মুঠো পার করতে সব জয় মুঠো কেড়ে নেয় সকল বিজয় মুঠোতে মুঠোতে হানাহানি আবার মুঠোতে রয় বিস্ময় মুঠো পারে সব করতে যায় মুঠো কেড়ে নেয় বিজয় মুঠোতে মুঠোতে হানাহানি আবার মুঠোতেই রয় বিস্ময় অস্থির at 89.6
ভাইয়া আপনি শুরু করেন, এই যে আপনি আজকে আমার সাথে এতটা সময় ছিলেন আমার শোতে, সো আপনি একটু স্টার্ট করেন আমার বন্ধুদের জন্য। হ্যালো, ওয়েলকাম। হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স, আমি সৈয়দ রুম্মান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন আরজে নিশা। আমরা দেখছি, আমরা শুনছি অস্থির। Yes, 89.6 FM, the Chakanaka station ever. And yes, the first private FM radio station in Bangladesh. So 4:14 is the time. And ভাইয়ার সাথে অফের অনেক কথা বলছিলাম। So ভাইয়া ইউকেতে একটা অনেক বড় সময় ধরে ছিলেন এবং আছেন এখন পর্যন্ত। So yes, তারপর আমি কথা বলে দেখছিলাম এবং শুনছিলাম, and আসলে আমি একটু বায়াস হয়ে যাচ্ছিলাম যে ভাইয়া কিন্তু বাংলাদেশ বা তার রুট এটা নিয়ে খুব প্রাউড ফিল করে। এবং ভাইয়া কথা প্রসঙ্গে চলে আসছিল যে ইউকেতে লাইফটা কিন্তু অতটাই মনে হয় যে খুব ও মাই গড বাইরে গেছে, ওর তো লাইফে কোনো চিন্তাই নাই, দ্য বেড অফ রোজেস এরকম কিছু ব্যাপার স্যাপার চলে আসে আমরা যারা বাংলাদেশে থাকি। বাট ওইখানে যে তাদের গিয়ে কতটা স্ট্রাগল করতে হয়, কতটুকু কষ্টের মধ্যে দিয়ে সার্ভাইভ করতে হয়, এটা আসলে আমরা অনেকেই জানি না। সো ভাইয়া, সৈয়দ রুম্মান ভাইয়া যারা এই মুহূর্তে আমাদের সাথে আরও একটাবার জয়েন করলেন, তাদেরকে একটু বলি লিগ্যাল অ্যাডভাইজার অফ ইউকে, এছাড়াও তিনি পোয়েট, তার 3টা বই প্রকাশিত হয়েছে। অ্যান্ড একটু আগে ভাইয়ার কথা প্রসঙ্গে জানতে পারছিলাম যে 2008-এ তিনি ওখান থেকেও পুরস্কৃত হয়েছেন ফর হিজ পোয়েট, for his poem. So yes, poem or উপন্যাস ছিল, fiction ছিল, for a poem, International Library of Poetry থেকে, ওটা ইউএসএ থেকে, I was awarded in 2008. Okay, so মানে তিনি আসলে as a poet বাংলাদেশ এবং ইউকে সেখানেও তার কিন্তু অনেক বেশি অ্যাচিভমেন্ট গুলো আছে আমরা জানতে পেরেছি। সো ভাইয়া, সো বলছিলাম ওই যে স্ট্রাগল লাইফ বা আপনাদের সার্ভাইভটা কেমন ছিল যদি একটু বলতেন। সার্ভাইভটা ছিল আসলে যে প্রথমে বললাম যে লোনলিনেসটা ছিল, বাট সবসময় একটা জিনিস কাজ করেছে যে আমি ইউকেতে আছি টু অ্যাচিভ সামথিং, টু অ্যাচিভ মাই গোল, এবং সো দ্যাট আই ক্যান সার্ভ মাই কান্ট্রি। বাট হ্যাঁ, আমি আমার গোলটা অ্যাচিভ করেছি। অ্যাচিভ করার পরে আমি ওই দেশে এখন আছি as a British citizen, and I'm proud of being a British citizen. I'm not denying that. But ব্যাপারটা হলো আমি ব্রিটিশ সিটিজেন হওয়ার পরেও আমি আমার বাংলাদেশকে আমি ভালোবাসি, কারণ আমার বাংলাদেশ আমার রুট, এবং আমার কাছে মনে হয় যে সবারই এটা করা উচিত। এবং আমি যেখানেই যাই সেখানেই আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বিভিন্নভাবে। আপনাকে বলছিলাম, যেমন ধরেন একটা এক্সাম্পল, আমি এজ এ স্টুডেন্ট গভর্নর আমি বিভিন্ন ডিনারে আমি অ্যাটেন্ড করতাম, অফিসিয়াল ডিনারে আমার অ্যাটেন্ড করা লাগতো, এবং আমি ডিনারে গিয়ে আমি খুব প্রাউডলি বলতাম, হ্যাঁ আমি স্পুন এন্ড ফর্ক আমি ইউজ করা জানি, বাট আমি এজ এ বাঙালি আমি যখন হাত দিয়ে ভাত না খাই আমার তখন আমার মনে হয় যে আমার স্যাটিসফ্যাকশনটা আসে না, এবং আমি বাঙালিরা হাত ইউজ করে, এবং এটা যখন আমি সবাইকে বলতাম এবং তারা এটাকে খুব রেসপেক্ট করতো। তো এই জায়গা থেকে আমি একটা জিনিস শিখেছি যে ইউ হ্যাভ টু বি confident wherever you are, এবং you have to uphold your culture. ওকে, রুটটাকে নেগলেক্ট করা যাবে না। এটা আমরাই কিন্তু বাঙালি যারা আছি, আমরা বাংলাদেশে যারা আছে বাইরে যাই, তারা কিন্তু নিজেরাই নিজেদের মনের কোনো একটা জায়গায় নিজেরাই রেসিস্ট হয়ে যায় কিন্তু অনেক সময়, যে আমি এটা বা ওরা এটা। সো এই ব্যাপারগুলো আপনি যদি কোনো কিছু ফেস করে থাকেন, আপনি কি বলতে চান? আমি এই জিনিসটা আমি দেখেছি। আমি যখন গিয়েছি তখন থেকে আমার মনে হচ্ছিল যে আমি আমার রুটটাকে আমি ভুলবো না, এবং আমি আমার রুটটাকে আমি রিপ্রেজেন্ট করব। তো আমি খুব কনফিডেন্টলি আমি জিনিসগুলোকে ফেস করতাম। আমি প্রথমে দেখেছি যে অনেকের মধ্যে ইনফিরিটি কমপ্লেক্স একটা কাজ করে, যে না আমি আমার রুটের কথা আমি বলবো, কিংবা আমি পাঞ্জাবি পরে আমি ঘুরবো, তখন মানুষ কি বলে, কিংবা আমি আগে এত প্রোগ্রাম হতো না, এখন অনেক প্রোগ্রাম হয়, বাঙালি অনেক প্রোগ্রাম হয়, মানুষ শাড়ি পরেও আসলে ঘুরে, এবং একটা কমিউনিটিও তো থাকে, এখন তো একটা বিগ কমিউনিটি আছে। এবং ব্রিটিশ পিপল তারা কিন্তু যারা ইংলিশ, আমি তাদের কথা বলছি, দে রেসপেক্ট দিস, এবং তারা ওই জিনিসগুলোকে পছন্দ করে। নট অনলি ব্রিটিশ, দেয়ার আর সো মেনি আদার পিপল ফ্রম ডিফারেন্ট আদার কান্ট্রিজ, এবং তারা ওই জিনিসটাকে পছন্দ করে যখন দেখে যে একজন মানুষ তার নিজের কালচারকে রেসপেক্ট করছে। কারণ আপনি 2 দিনের জন্য একটা দেশের কালচারকে অ্যাডপ্ট করলেন, তারপরে আপনার নিজের কালচারকে ভুলে গেলেন, দেখা যাবে 2 দিন পর আপনি ওই কালচারকে ভুলে আপনি আরেকটা কালচার আপনি অ্যাডপ্ট করছেন। মানে আপনি নট স্টেবল, আপনাকে আসলে ট্রাস্ট করা যায় না। তো যখন দেখে যে না একজন মানুষ সে তার নিজের কালচারকে ট্রাস্ট করছে, কনফিডেন্টলি এটাকে রিপ্রেজেন্ট করছে, তারা মনে করে যে না এই মানুষটা আসলে অনেক বেশি কনফিডেন্ট, এবং হি ইজ অ্যাকচুয়ালি জেনুইন পারসন।
এই জিনিসটাই, এবং আমার কাছে মনে হয় যে নেভার ইউ শুড বি এক্সপিরিয়েন্সিং এনি কাইন্ড অফ ইনফেরিটি কমপ্লেক্স, কারণ ইনফেরিটি কমপ্লেক্স এটা আমার মধ্যে থাকা ঠিক না। আমি বাঙালি, আমাদের বাংলা, আমি হয়তোবা আমি একজন থাকতে পারি ইংলিশ মিডিয়াম থেকে, বাংলা মিডিয়াম থেকে, হোয়াট এভার মিডিয়াম আমাদের ছিল পড়ালেখার, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ আওয়ার বাংলাদেশ এবং বাংলা ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ। আমি ইংলিশ জানবো, দ্যাটস নট এ প্রবলেম। আমি এখানে আমি ইংলিশ বলছি, বাংলায় বলছি, বাট বাংলা এটা বলতে যেন আমি লজ্জা না পাই। And we have a proud history so far, যেটা কিনা অন্য কোনো দেশ থেকেও কিন্তু পাওয়া যাবে না, যেটা আমাদের হিস্ট্রি আছে। তো ভাইয়া লাস্টলি আপনি বলছেন যে আপনি ওখানে হোস্টিংও করেন, তো সবকিছু মিলে কেমন, মানে কিভাবে ম্যানেজ করেন আপনি সবকিছু? ম্যানেজটা আসলে কি, এটা একটা জিনিস আমি মনে করি যে পৃথিবীটাকে তারাই লিড দেয় যারা আসলে সবকিছু ম্যানেজ করতে পারে, দোজ হু আর অর্গানাইজড। এবং আই ট্রাই টু বি অর্গানাইজড, অলওয়েজ আই ট্রাই, বাট আই ক্যানট সে আমি একটা পারফেক্ট মানুষ, বাট এটা হয়ে যায় আসলে। আমার ইচ্ছে আছে, বাট আমার প্রফেশন এক সাইডে, প্রফেশন ইজ মাই লিগাল প্রফেশন ইজ এ ব্যারিস্টার, ইট ইজ সামথিং ডিফারেন্ট, বাট হোয়াট এভার এলস আই ডু, আমার প্রফেশনকে স্যাক্রিফাইস করে আমি কখনোই করি না। আর পোয়েট্রিটা হলো, এটা আসলে আমার একাকিত্বের সঙ্গী। আমি যখন রাতে ঘুমোতে যাই তখন আসলে আমার ঘুমোতে না, আমি হাঁট থেকে এখানে হঠাৎ করে আমার কবিতা একটা নাজিল হয়ে যেতে পারে। আচ্ছা ভাই, অস্থির আজকে আসছেন, ঠিক আছে? তো অস্থির আমি শোটা করি দুপুর 2টা থেকে 6টা। তো এগুলো আমার ইনস্ট্রুমেন্ট, আরো অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আছে সো ফার, ঠিক আছে ভাইয়া? তো আমার শোতে আপনার কোনো মনে হয়েছে যে একটা দুইটা লাইন বলা যায় বা বানানো যায়? আমি আসলে ওইভাবে আপনার ইনস্ট্যান্টলি আসলে বানানো আমার হয় না যদি নাজিল না হয়, বাট যদি হয় তাহলে আমি আপনাকে পাঠিয়ে দিব, টেক্সট করে দিব। ওকে, সো ভাইয়া আজকের মতো আমাদের এত জোস একটা কনভারসেশন শেষ করব। তো আমি বলছিলাম যে শেষে আপনি একটা গান গাইবেন, and yes, তার আগে আমি ভাইয়া কিন্তু একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। So anything last you want to convey to our listeners, anything you want to? আমি একটা কথাই বলবো যে be proud of what you are. আপনি এজ এ বাংলাদেশি, এজ এ বাঙালি, আপনি বি প্রাউড অফ দিস এবং বি কনফিডেন্ট হোয়াট এভার ইউ আর, এবং এটা যদি থাকে দেন ইউ ক্যান অ্যাচিভ এনিথিং এন্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। ওয়াও, দারুণ কথা, খুব ছোট্ট করে ভাইয়া দারুণ একটা কথা বলে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু মাই শো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, অস্থির। আজকে আচ্ছা বলেন, আপনি বাংলাদেশে আসবার পর এই যে আপনি কিন্তু আরেকটা বিষয় আমি স্কিপ করে গেলাম, আপনি বলছিলেন যে বাংলাদেশে এসে আপনি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চান। সো এটা নিয়ে বলবেন, এবং আপনার আজকে অস্থির শোতে এসে কেমন লাগলো, নিশার সাথে আড্ডা করে একটা স্টেশনে রেডিওতে বসে জাস্ট একটু। আমি ফার্স্টে নিশা কথা বলছি যে আর যে নিশা, ইউ আর এক্সিলেন্ট, এবং আমি আসলে বাংলাদেশে কোনো আর্জের সাথে আসলে এটা ফার্স্ট টাইম আমার বসা, এবং আমি থরলি এনজয় করেছি আপনার সাথে। ইটস বিন অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, ইউ আর ভেরি গুড, এক্সিলেন্ট। থ্যাংক ইউ। এবং আমার মনে হয় যে আপনি আরো ভালো করুন এইভাবে, মানে ভালোর তো শেষ নাই, আপনি তো খুব ভালো করছেন, খুবের উপরে যদি খুব থাকে সেটা করেন। এবং আমি আসবো বাংলাদেশে, এসে আপনি বলছিলেন যে আমি যদি চলে আসি তাহলে আপনার বিপদ হতে পারে, মনে হয় আপনার হতে পারে। না, কিন্তু না, বিপদ না, উনি কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কাজ করবেন। তো এটাই বলছিলেন ভাইয়া যে এই টপিকটা আমরা হয়তোবা বাংলাদেশিরা হয়তোবা সেভাবে সব ফেস করলেও সেটা কখনো আমরা বলতে চাই না, বা বলতে চাই না যে আমরা মেন্টাল ইল বা আমি মেন্টালি আপসেট, সেটা আমাদের ফ্যামিলি মেম্বার্সরা বলতে চায় না। বাট এই বিষয়টা একটা সিভিয়ার একটা ইস্যু, এন্ড এটা নিয়ে ভাইয়া এর পর যখন আসবেন তিনি কাজ করবেন এটা নিয়ে। জি হ্যাঁ, মেন্টাল হেলথে আমি সংক্ষেপে বলে ফেলি। আমাদের আসলে হয় কি, আমাদের ফিজিক্যাল হেলথের ইস্যু আছে, মেন্টাল হেলথের ইস্যু আছে, এবং আমরা যখন ফিজিক্যাল হেলথের কোনো কিছু আমাদের সমস্যা হয়, লাইক ডায়াবেটিক কিংবা কিডনি ডায়ালাইসিস, অনেক কিছু হয়, আমরা কিন্তু খুব সহজে আমরা মানুষকে বলি। কিন্তু আমরা যদি আমরা ডিপ্রেশনে আমরা গো থ্রু করি, কিংবা আমাদের অ্যাংজাইটি কিংবা পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হোয়াট এভার ইট ইজ, আমরা কিন্তু এগুলো বলতে কিন্তু আমরা অনেক লজ্জা পাই, এবং আমাদের ফ্যামিলি মেম্বার্সরা অনেক লজ্জা পায়। ইভেন আপনি যদি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চান তখন কিন্তু অনেকে বলে যে না, কি তুমি পাগলের ডাক্তার কাছে যাবো। এই পাগল এই ওয়ার্ডটা কিন্তু খুব ডেরিগেটরি একটা ওয়ার্ড, এবং এই ধরনের ওয়ার্ড ইউজ করা ঠিক না। তো আমার কাছে মনে হয় ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দিস আর ভেরি ইম্পর্টেন্ট সিমালটেনিয়াসলি, এবং এটা নিয়ে কাউকে আসলে লজ্জা দেওয়া ঠিক না। এবং আমি এটা নিয়ে আসলে কাজ করতে চাই যে কেউ যাতে লজ্জা না পায়। আমি যারা আমাদের মিডল ক্লাস এডুকেটেড ফ্যামিলিজ আছে, আমি ডোর টু ডোর গিয়ে আমি এটা নিয়ে আমি কাজ করব, মানুষকে এডুকেট করার জন্য যে না, ইউ শুডন্ট বি ashamed of your family members if they are suffering from any kind of mental illness. ওকে, মেন্টাল ইলনেস। সো ব্যাপারটা আমি স্কিপ করে ফেলছিলাম, বাট না, আমার কাছে মনে হচ্ছে এটা একটা সিভিয়ার ইস্যু। এটা নিয়ে আসলে আমাদের মধ্যে অনেক বেশি আমরা অবজ্ঞ, বা আমরা জানি না বিষয়গুলো নিয়ে। সো ইয়াস, লাস্টলি থ্যাংক ইউ সো মাচ
ওয়ান্স সেকেন্ড এন্ড আপনার একটা গান শুনবো তার আগে আপনি আমাকে বলেন আপনি তৌফিক ভাই আপনার বেস্ট বাড়ির একটা গান দিয়ে শেষ করবো সো কোন গানটা নদী খ্যাপা গান দেখো আনন্দধারা কোন গানটা শুনতে চান খ্যাপা গান ওকে সো এই গানটা শুনবো তার আগে আপনার একটা গান শুনবো সো থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি ছোট্ট করে গাইছি 2 লাইন হয়তো না 1 লাইন মানুষ আমি আমার কেন পাখির মতো মন তাইরে নাইরে গেল সারাটা জীবন তাইরে নাইরে গেল সারাটা জীবন শুধু শুধু মজা পাই পাখির মতো করিতে ভ্রমণ শুধু শুধু মজা পাই পাখির মতো করিতে ভ্রমণ তাইরে নাইরে গেল সারাটা জীবন তাইরে নাইরে গেল সারাটা জীবন আমি কিন্তু আমার মতো করে গাইলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গানটা আমি আজকে শোনাবো বাট তার আগে ভাইয়া যেহেতু ভাইয়ের বন্ধুর গান শুনতে চাইছেন তো খ্যাপা গান থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই টাটা Mr. Fat Man, I see the double laugh. Get bro.